নমস্কার বন্ধুরা, আমি গৌরব। আমি শুরু করছি আমার নতুন ইউটিউব জার্নি আপনাদের সকলের সঙ্গে। আশা করি আপনারা সকলে আমার পাশে থেকে আমার সহযোগিতা করবেন। আমার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বেশি ভূমিকা না করে আজকের আলোচ্য নবম শ্রেণীর পাঠ্য কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক কবিতাটির আলোচনায় আসা যাক। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, মুকুন্দ চক্রবর্তী। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক কবিতাটি শ্রী কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের একটা অংশ। মুকুন্দ চক্রবর্তী জন্ম 1547, মৃত্যু অজ্ঞাত। জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার দামুন্না গ্রামে। পিতা হৃদয় মিশ্র। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে বলেছেন, মুকুন্দ নামে মধ্যযুগে একাধিক কবির আবির্ভাব হয়েছিল। চণ্ডীমঙ্গলের মুকুন্দকে মুকুন্দরাম রূপে বিশেষিত না করলে একাধিক চণ্ডীদাসের মতো চণ্ডীমঙ্গলের একাধিক মুকুন্দের সমস্যা দেখা দিতে পারে। সুতরাং সমস্যা ও গোলমাল মেটাবার জন্য চণ্ডীমঙ্গলের কবিকে মুকুন্দরাম নামে পৃথক করা উচিত। যদিও নবম শ্রেণীর পাঠ্য বইটিতে মুকুন্দ নামটি দেওয়া আছে। কবিতাটি আখ্যানমূলক তথ্যনিষ্ঠ কবিতা, কোনো প্রকার ব্যঞ্জনার আশ্রয় নেই। মধ্যযুগের কোনো এক সময়ে রচিত বাংলা কবিতার বিবর্তনের শুরুর দিকের কবিতা। বাংলা সাহিত্যের জাতীয় কাব্য বা রাঢ়ের জাতীয় কাব্যও বলা হয়। তো আর বেশি ভণিতা না করে মূল পাঠের আলোচনায় আসা যাক। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার। অর্থাৎ মেঘে মেঘে চারিদিক অন্ধকারে ছেয়ে গেল। এতটাই ঘন অন্ধকারে চারিদিকে আচ্ছন্ন হয়ে গেছে যে কেউ কারোর নিজের অঙ্গই ঠিকমতো দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। ঈশানে অর্থাৎ উত্তর পূর্ব কোণে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, আর উত্তর দিকের বাতাসে মেঘ ডেকে উঠছে দূর দূর করে। নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। মুহূর্তের মধ্যেই পুরো আকাশ মেঘে ছেয়ে যায়। চারি মেঘে, এই চার মেঘের নাম হলো সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। চারিদিকের মেঘ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। অর্থাৎ কলিঙ্গ দেশের উপরে এসে মেঘ আরও জোরে জোরে গর্জন করতে থাকে। এরকম প্রাকৃতিক বিপর্যয় দেখে প্রজার মন শঙ্কিত হয়ে ওঠে। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। একে মুষলধারে বৃষ্টি, চারিদিক অন্ধকার, ঘন ঘন বজ্রপাত, মেঘের গর্জন, তার সঙ্গে আবার হুড় হুড় দূর দূর করে ঘন ঝড় বয়ে যাচ্ছে। এই রকম বিপদে পড়ে প্রজা বা এরকম পরিস্থিতিতে প্রজা তার ঘর বাড়ি ছেড়ে দৌড় দিচ্ছে। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। যা কিছু সবুজ ছিল সবই ধুলোয় আচ্ছাদিত হয়ে গেল, ধুলোয় ঢেকে গেল। সবুজ অর্থাৎ মাঠের শস্য যা ছিল সবই ঢাকা পড়ে গেল ধুলোতে। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত, অর্থাৎ মাঠের যা শস্য ছিল, যা ফসল ছিল সবই উল্টে পড়েছে, অর্থাৎ মাটিতে শুয়ে পড়েছে বা ভুলুণ্ঠিত হয়ে গেছে। তাই এই শস্য বা ফসল প্রজাদের সারা বছরের সম্বল, যেই সম্বল বা সারা বছরের মুখের আহার যেখান থেকে হবে, সেই ফসলই মাটিতে যখন ভুলুণ্ঠিত হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই প্রজা চমকিত হয়ে উঠবে বা চমকে যাবে। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কাবাজ। চারি মেঘে জল দেয় অর্থাৎ এই যে আমরা আগেই বলেছি চারি মেঘে, অর্থাৎ এই চার মেঘ হচ্ছে সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। তো এই চার মেঘে জল ঢালছে অষ্টগজরাজ। এই অষ্টগজরাজ হলো ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম এবং সুপ্রতীক। এই আটটি হাতি, আট দিক থেকে চার মেঘে জল ঢালে।
এই 8 হাতিকে আবার একসঙ্গে 8 দিকের দিক রক্ষকও বলা হয়। সঘনে চিকুর পড়ে, অর্থাৎ চিকুর মানে হচ্ছে বজ্রপাত হয়, বজ্রপাত বা বিদ্যুৎ। সঘনে ঘন ঘন বিদ্যুৎ চমকে ওঠে। আর বিদ্যুৎটা বা বাজটা কেমনভাবে পড়ছে মাটিতে? ব্যঙ্গ তর্কা বাজ। ব্যঙ্গ অর্থাৎ ব্যাঙ যেরকম লাফিয়ে লাফিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায়, ঠিক সেইভাবে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে এখানে ওখানে বাজ পড়তে থাকছে, তরাক তরাক করে বাজ পড়ছে। কড়িকর সমান বরিশে জলধারা। কড়িকর অর্থাৎ হাতির সুর থেকে এক নাগাড়ে জলের ধারা বর্ষণ করছে। কড়িকর অর্থাৎ হাতির সুর সমানে মানে এক নাগাড়ে অনবরত জলের ধারা বর্ষণ করে চলেছে। জলে মহি একাকার পথ হইল হারা, ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। অর্থাৎ জলে মহি, মহি অর্থাৎ পৃথিবী। এখানে কলিঙ্গ দেশে এতটাই বর্ষণ হয়েছে বা বৃষ্টি হয়েছে যে পুরো কলিঙ্গ দেশের ভূমি বা কলিঙ্গ দেশ পুরো জলে ঢেকে গেছে বা পুরোটাই জলে ভরে গেছে। আর সমস্ত পথগুলো জলের তলায় তলিয়ে গেছে, সেগুলোর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। কোথা দিয়ে যে পথ ছিল সেই পথগুলো আর কেউ খুঁজে পাচ্ছে না। ঘন 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 শুনি চারি মেঘের গর্জন, অর্থাৎ এই 4 মেঘের গর্জন ঘন ঘন শোনা যাচ্ছে। কারো কোনো কথা শুনিতে না পাই কোনো জন, কোনো লোকের কথা কেউ শুনতে পাচ্ছে না। এত পরিমাণে বজ্র বিদ্যুৎ চমকে উঠছে বা বজ্র বা মেঘ গর্জন হচ্ছে। তো এই প্রচণ্ড মেঘ গর্জনের মধ্যে কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। একই লোক কেউ কারোর ঘর থেকে হয়তো বেরোচ্ছে না, তো কেউ যদি কাউকে ডাকছে তো সেই এতটাই মেঘ গর্জন হচ্ছে বা মেঘের শব্দ হচ্ছে যে কেউ কারোর কোনো কথা শুনতে পাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী। পরিচ্ছিন্ন অর্থাৎ তফাৎ, ভেদাভেদ বা পার্থক্য। সন্ধ্যা দিবস রজনী অর্থাৎ সন্ধ্যা, দিন এবং রাতের মধ্যে কোনো পার্থক্য নেই। পুরোটাই অন্ধকারে ঢাকা, পুরোটাই ঘন অন্ধকার ছেয়ে গেছে কলিঙ্গ দেশের উপর। তাই কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী, কলিঙ্গ দেশের প্রত্যেকটা লোক তাই সেই ঋষি জৈমিনীকে স্মরণ করছে, যিনি মীমাংসা দর্শনের প্রণেতা, ঋষি বেদব্যাসের শিষ্য। হয়তো এই ঋষিকে স্মরণ করার পিছনে কী কারণ হতে পারে? হয়তো এই ঋষিকে সম্মান দেওয়ার জন্য। আমরা বা মানুষেরা বিপদে পড়লে প্রায়ই কোনো দেবতা বা কোনো ঋষিকে স্মরণ করে থাকি, কেননা তাকে সম্মান দেওয়ার জন্য এটা আমরা করে থাকি বা এটা মানুষেরা করে। কিংবা জৈমিনীর সঙ্গে কোনো অঞ্চলে বজ্রপাতের কোনো বিশেষ সংযোগ প্রচলিত ছিল, যা ধীরে ধীরে একটা রীতিতে পরিণত হয়ে গেছে, যে কারণে হয়তো বা কোনো লৌকিক প্রচলন যে জৈমিনীকে স্মরণ করলে নাকি বজ্র বিদ্যুৎ নিবারিত হয়, সেই জন্য হয়তো লোকেরা, কলিঙ্গ দেশের লোকেরা এই ভয়ঙ্কর বিদ্যুৎ গর্জনের মধ্যে বা বজ্রপাতের মধ্যে জৈমিনীকে স্মরণ করছে। যদি এতে কিছু হিত হয়, এতে কিছু ভালো হয়, একটু হলেও যদি বজ্রবিদ্যুতের চমকানি ধমকানি থামে, সেই জন্য হয়তো কলিঙ্গ দেশের লোকেরা সেই ঋষি জৈমিনীকে হয়তো স্মরণ করছে। হুড়হুড় দূর দূর শুনি ঝনঝন, না পাই দেখিতে কেহ রবির কিরণ। হুড়হুড় দূর দূর ঝনঝন এই শব্দগুলির, এই শব্দদ্বৈতগুলির ব্যবহার করা হয়েছে ঝড়ের বর্ণনা দেওয়ার জন্য। অর্থাৎ ঝড় কীরকম বইছে বা ঝড়ের তাণ্ডব লীলাটা কেমন সেটাকেই বোঝানোর জন্য এই হুড়হুড় দূর দূর ঝনঝন এই সমস্ত শব্দদ্বৈতগুলোর ব্যবহার করা হয়েছে। না পাই দেখিতে কেহ রবির কিরণ অর্থাৎ এই যে তাণ্ডবের মধ্যে, এই তাণ্ডব প্রকৃতি যে তাণ্ডব লীলা চালাচ্ছে, এই তাণ্ডব লীলার মধ্যে কেউ রবির কিরণ অর্থাৎ রবির আলো, সূর্যের আলো আর কেউ দেখতে পাচ্ছে না। গর্ত ঝাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে চলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। গর্ত ছেড়ে দিয়ে ভুজঙ্গ অর্থাৎ সাপ জলে ভেসে বেড়াচ্ছে। তাদের বাসা জল ভরে গেছে, তাই তারা
এখন জলে ভেসে বেড়াচ্ছে। নাহি জানি জলস্থল কলিঙ্গমণ্ডলে। কলিঙ্গমণ্ডলে আর জল স্থলের কোনো ভেদাভেদ নেই, কোথায় জল কোথায় ডাঙা তার কোনো আর ঠিক ঠিকানা নেই। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। এক নাগাড়ে 7 দিন বৃষ্টি, অর্থাৎ বৃষ্টিপাত হয়েই চলেছে 7 দিন ধরে লাগাতার এক নাগাড়ে। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। এই 7 দিনের বৃষ্টিতে ঘরে যা শস্য ছিল সব হেজ্জা গেল, অর্থাৎ পচে গেল। মেঝাতে পড়ে শিল বিদারিয়া চাল। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। মেঝেতে শিল পড়ছে চালকে ভেদ করে, ঘরের চাল ভেদ করে মেঝের উপর শিল পড়ছে। আর শিলগুলোর সাইজ বা শিলগুলোর আকার কেমন, আকার একদম ভাদ্র মাসে যেরকম তাল পড়ে সেই রকম তালের মতো এক একটা শিল, অর্থাৎ বরফের টুকরো যেগুলো ঘরের মধ্যে চালকে ভেদ করে এসে পড়ছে, সেইগুলোর আকারটা ঠিক ভাদ্র মাসের তালের মতো এত বড় বড় সাইজে বা আকারের। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। দেবী চণ্ডীর আদেশে বীর হনুমান মঠ অট্টালিকা যাবতীয় ঘরবাড়ি সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিচ্ছে বা ভেঙে খান খান করে দিচ্ছেন। চারিদিকে বহে ঢেউ, পর্বত বিশাল। উঠে পড়ে ঘরগুলো করে দলমল। চারিদিকে এমন ঢেউ বয়ে চলেছে যেন এক একটা পর্বত, বিশাল বিশাল পর্বতের সমান চারিদিকে ঢেউগুলোকে এখানে তুলনা করা হয়েছে। ঢেউগুলোকে বিশাল বিশাল পর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে। উঠে পড়ে ঘরগুলো করে দলমল। সেই জলের উপরে বা জলের ঢেউয়ের উপরে যেন ঘরগুলো সব ভেসে আছে, ঘরগুলো যেন সেই জলের ঢেউয়ে ভেসে ভেসে বেড়াচ্ছে, তাই বলছে দলমল করছে ঘরগুলো। চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ। অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন। দেবী চণ্ডীর আদেশে নদ নদীগণ যেখানে যা ছিল সব নদ নদী সব এখন কলিঙ্গ দেশের দিকে ধেয়ে চলেছে বা আগিয়ে আসছে। অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন। এবং সর্বশেষ ভণিতায় বলছেন যে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। তো বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো কমেন্টে জানিও, আর যদি এরকম ভিডিও আরও পেতে চাও তবে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।